সময়টা শীতকাল, তাই বাস থেকে নেমেই একটু কাঁপুনি দিয়ে উঠল অরিন্দমের। ঘড়ির দিকে তাকিয়ে বলে, গ্রামে তো এলাম, কিন্তু কাউকে দেখছি না কেন? আমাকে তো নিতে আসার কথা ছিল। এখন আমি পৌঁছাবো কিভাবে? এখানে আশেপাশে কাউকে জিজ্ঞাসা করব, কোনো জনমানবই তো দেখছি না। কি যে করি এখন। চা 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 বাবু, এক কাপ গরম গরম চা দেব? লেবু চা খেয়ে দেখেন, একদম দারুণ স্বাদ হবে। বাহ, এখানে চা পাবো এটা তো ভাবিনি। দিন দিন, এক কাপ দিন। কিন্তু আপনার চায়ের রং এত লাল কেন? বাহ, চাটা তো বেশ সুন্দর বানান আপনি। আমি তো এর আগে এমন চা কোনোদিন খাইনি। কি দেন এই চায়ে? সে সব আছে কিছু গোপন রহস্য, আমার দিদি ভাই জানে। সে বানায় আর আমি সারা রাত ধরে মানুষকে খাওয়াই। সত্যি ওনার হাতে জাদু আছে। আপনি তো বাবু এ গায়ের না, এখানে দাঁড়িয়ে কারোর অপেক্ষা করছিলেন? হ্যাঁ দাদু, কিন্তু তাদের নাম পরিচয় কিছুই জানি না। শুধু জানতাম গাড়ি নিয়ে কেউ নিতে আসবে, কিন্তু এখনো আসেনি। তার উপরে আমি গ্রামে নতুন এলাম, গ্রামের পথঘাট কিছুই চিনি না বলতে গেলে। এখান থেকে তো প্রায় 3টি গ্রামে যাওয়া যায় বাবু। আপনি কোন গ্রামে যেতে চান? সাহেবপুর। সে তো মাইল তিনেকের পথ। আপনি বরং এক কাজ করুন, এই যে সামনের বাম দিকের মেঠো রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ধরে এগোলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন। চলি বাবু, এই উল্টো পথে বাজারের দিকে গিয়ে দেখি আর কোনো মানুষ পাই কিনা। অনেকখানি চা এখনো রয়েছে। ছোট্টবেলায় থেকে অরিন্দমের একটাই স্বপ্ন ছিল, ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করা। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। সে একজন ডাক্তার, আর প্রথম পোস্টিং পড়েছে সাহেবপুর গ্রামের হাসপাতালে। কলকাতার সেই ছোট্ট এক কামরার ঘর থেকে সামান্য কিছু জামা কাপড় আর মৃত বাবা মায়ের ছবি নিয়ে রওনা দিল সাহেবপুরের পথে। আরে, এতটা পথ চলে এলাম, কোনো জনবসতি দেখছি না কেন? লোকটা কি আমাকে ভুল পথ দেখালো? যাক বাবা, শেষমেশ একটা আলোর দেখা পেলাম। তাহলে এই পথ ধরে গেলেই পৌঁছে যাব। সেই আলোর পথ ধরে কিছুটা হাঁটতেই হঠাৎ অরিন্দমের ফোনটা বেজে উঠল। অরিন্দম তাড়াতাড়ি ফোনটা কানে তুলে, হ্যালো। হ্যাঁ অরিন্দম বাবু, আমি শ্যামল পাল বলছি। আপনি কি সাহেবপুরের গ্রামে পৌঁছে গেছেন? আপনার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। আরে কি বলছেন মশাই? আমি তো বাস থেকে নেমে কোনো গাড়ি না দেখতে পেয়ে বাম দিকের বেটো রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি। এত রাত, এত অন্ধকার, তবে সামনে একটা আলো দেখতে পেয়েছি, সেই পথটি ধরেছি। বাম দিকের পথ? ওরে সর্বনাশ, আপনি ভুল জায়গায় নেমে পড়েছেন। আর ওই পথ ধরে একদম আসবেন না, ওটা আমাদের সাহেবপুরের শ্মশান। সেই কারণে ওখানকার আলো জ্বালানো থাকে। আপনি ওখানে দাঁড়ান, আমি যাচ্ছি। শ্যামলের কথা মতো অরিন্দম সেখানেই অপেক্ষা করতে থাকে। রাত 11টা বাজতে যায়, এখনো আমি পৌঁছাতে পারলাম না। আবার শেষমেশ ভুল জায়গায় নেমে পড়লাম। একটু আলো দেখা যাচ্ছে না কোথাও, কেমন যেন গা ছমছমে ভাব এখানে। যাই, ওখানে একটুখানি বসি। এ কি, ফোনের নেটওয়ার্কও নেই দেখছি। দূর, এখন যে কারোর সাথে যোগাযোগ করব তাও তো পারবো না। শ্যামলবাবু আমাকে আবার খুঁজে পাবে তো? অরিন্দমের চোখ পড়ে বেঞ্চের সামনের রাস্তাটা দিয়ে। সাদা পাঞ্জাবি পরা, হাতে মোটা একটা ব্যান্ডেজ বাঁধা লোক সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ভদ্রলোকের হাতে ব্যান্ডেজ, তার মানে
হাসপাতালের কাছাকাছি এসে গেছি আমি। ও দাদা, শুনবেন? লোকটি কোনো উত্তর না দিয়ে হেঁটে চলেছে। অরিন্দম একটুখানি এগিয়ে যেতে চাই, হঠাৎ তার পিছন থেকে, আরে অরিন্দম বাবু, কোথায় যাচ্ছেন? না মানে, আরে মশাই, আপনি ভুল পথ ধরে আবার যাচ্ছেন কোথায়? আমার সাথে চলুন, আপনাকে আমার বাড়িতে নিয়ে যাই। ভোর হোক, আপনাকে কোয়ার্টারে পৌঁছে দিয়ে আসবো। না না, আপনি আমাকে হাসপাতালে নিয়ে চলুন। আমি একবার সাহেবপুরের হাসপাতালের অবস্থাটা দেখি। শ্যামলবাবু, এই একটু আগে হাতি ব্যান্ডেজ পাতা একজন লোক হেঁটে গেলেন দেখলাম। ডাকলাম, সাড়া দিল না। ওরে সর্বনাশ, কি বলছেন? আপনিও ওনাকে দেখেছেন নাকি? আপনি চেনেন নাকি? পরে বলছি, আগে তাড়াতাড়ি এখান থেকে চলুন। দুজনে এইভাবে সাহেবপুর হাসপাতালে এসে পৌঁছায়। হাসপাতালের অবস্থা দেখে অরিন্দম মনে মনে বলে, ওরে বাবা, কি অবস্থা হাসপাতালের! দেওয়াল থেকে তো চুন খসে খসে পড়ছে, জানালার কপাটগুলো হেলানো। এই অবস্থায় এখানে চিকিৎসা হয় কিভাবে? এই নিন অরিন্দম বাবু, ঘরটি খুলে দিলাম। আপনি আজ রাতটা এখানেই কাটিয়ে নিন। আচ্ছা, সে ঠিক আছে, তবে ঘরে মনে হচ্ছে বড্ড মশা আছে। আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য মশারি টাঙানোর ব্যবস্থা করছি, আর পাশে জলও রেখে দিয়েছি। আশা করি আপনার অসুবিধে হবে না। এখন আমি চলি। রাত তখন গভীর। অরিন্দম বিছানায় শুয়ে শুয়ে ভাবতে থাকে, কাল আমার জীবনের একটা বিশেষ দিন হবে। আমি গ্রামের মানুষদের সেবা নিজের হাতে করার সুযোগ পাব। হঠাৎ বাইরের করিডোর থেকে কিছু একটা আওয়াজ ভেসে আসে। আরে, এত রাতে ওই করিডোর থেকে আওয়াজ কোথা থেকে আসছে? কে 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 এত রাতে? আমি শ্যামল, দরজাটা একটু খুলুন, একটা কথা বলতে ভুলে গেছি। আপনি এই গ্রামের নতুন অরিন্দম বাবু। আমি অনুরোধ করছি, পাশের বিল্ডিং থেকে আওয়াজ এলেও দয়া করে ওখানে যাবেন না। আমি কাল সকালে নিজে আপনাকে ওই বিল্ডিং ঘুরে দেখাবো। কেন বলুন তো? আমার যা মনে হলো ওই বিল্ডিংয়ের অবস্থা খারাপ। অনুরোধ করছি, রাতে যাবেন না, ওখানে কেউ নেই। আপনি রাতে দয়া করে ঘর থেকে বেরোবেন না। কিন্তু শ্যামলবাবু, আমার কেন জানি না মনে হলো ওই বিল্ডিং থেকে কিছু একটা শব্দ আসছে। আমি আবারও বলছি, ওখানে কেউ নেই। দয়া করে নিজের ঘরে থাকুন। আচ্ছা, শ্যামলবাবু বললেন ওখানে কেউ নেই, তাহলে এত আওয়াজ কিসের? তাহলে রাতে কি কোনো চিকিৎসা চলে নাকি? না, আমি একজন ডাক্তার, এইভাবে বসে না থেকে ওই বিল্ডিংটা একবার আমার ঘুরে দেখা উচিত। একটি টর্চ নিয়ে ধীরে ধীরে পা ফেলে পাশের ওই বিল্ডিংটার দিকে এগোই। বিল্ডিংটায় প্রবেশ করতে অরিন্দম বলে ওঠে, কি অবস্থা এখানকার! দেয়াল থেকে তো চুন খসে খসে পড়ছে, জানালাগুলো জং ধরা। দেখে মনে হচ্ছে অনেকদিন কেউ আসেন এখানে। এই অবস্থায় চিকিৎসা হয় কি করে? হঠাৎ তার চোখ পড়ে 2 নম্বর লেখা একটি ঘরের দরজার দিকে। দরজাটা খোলা। অরিন্দম আস্তে করে ভিতরে প্রবেশ করতেই অরিন্দম ঘরের ভিতর থেকে একটা চোরে চোরে নিঃশ্বাস পড়ার আওয়াজ পায়। তারপর একটা ধাক্কার শব্দ হয়ে দরজাটা ছপাস করে বন্ধ হয়ে যায়। অরিন্দম চমকে ওঠে, দৌড়ে গিয়ে দরজাটা খুলতে চায়। হঠাৎ তার চোখের সামনে কয়েকটা লাশ ভেসে ওঠে।
ওরে বাবা, এ কোথায় এলাম আমি? সেই লাশের মধ্যে রয়েছে সেই সবাই যাদের সে কিছুক্ষণ আগেই ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখেছিল। তাদের থেকে অরিন্দম ভয়ে কাঁপতে থাকে। তো 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 তো- তোমরা তোমরা কারা? আমাকে ঘর থেকে বেরোতে দাও। এই বলে অরিন্দম ভয়ে পিছন দিকে হাঁটতে থাকে। তার হাতের টর্চটি মাটিতে পড়ে যায়। অন্ধকারে ভরে যায় সমস্ত ঘর। কে কে- কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। এরপর আস্তে আস্তে সে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। অরিন্দম চোখ খুলে দেখে সে পড়ে আছে মাটির ঘরে, বাঁশের একটা খাটের উপরে। আমি কোথায়? ক্লান্ত চোখে একবার চারপাশে তাকায়। তার দৃষ্টি আটকে যায় আধ খোলা দরজার ফাঁকে। সেখানে দাঁড়িয়ে আছে একটা হলুদ সালোয়ার পরা মেয়ে। জ্ঞান ফিরেছে আপনার? কাল রাতে শ্মশানের পাশের রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। কি হয়েছিল আপনার সাথে? আমার মাথায় ব্যান্ডেজ। কাল রাতে আপনার মাথা থেকে রক্ত পড়ছিল দেখে গ্রামের লোকেরা আপনাকে এখানে নিয়ে আসে। আগের রাতের ঘটনার কিছুই বলার সাহস হলো না অরিন্দমের। ততক্ষণে হাসপাতাল থেকেও খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছিল। আর হাসপাতাল থেকে শ্যামলবাবু তাকে নিতে আসলো। শ্যামলবাবুকে দেখে অরিন্দম আঁতকে উঠল। শ্যামলবাবু, আপনি? জানেন, আপনাকে না পেয়ে কত চিন্তায় ছিলাম। আপনার ফোন নাম্বারও আমার কাছে ছিল না যে একটা ফোন করব। অরিন্দম বাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার জন্য চা বানিয়ে এনেছি। ও হ্যাঁ, দিন। শ্যামলদা, আপনি ওই বিল্ডিংয়ে কোনো সময়তেই যান না, তাই না? না, যাই না। কিছু রহস্য আছে নাকি বলুন তো? আমার কাজ পড়ে আছে, আমি পরে আসবো। অরিন্দম হাসপাতালে সারাদিনের কাজ সেরে নিজের রুমে বসে আছে। হঠাৎ সে এক মেয়ের কান্না শুনতে পায়। আরে, এইভাবে কাঁদছে কে? এ কি, আপনি? আর এইভাবে আপনার হাত কেটে গেল কি করে? আপনার তো এই মুহূর্তে চিকিৎসার দরকার। আপনি আসুন আমার সঙ্গে। আমি এক বন্ধুর বিয়ে থেকে বাড়ি ফিরছিলাম সামনের এই রাস্তা দিয়ে, আর একটা ভ্যান এসে আমার ধাক্কা মেরে চলে যায়। এখন হাতে ব্যথাটা অনেক কম আছে। আমি এখন বাড়ি যাই। অনেক ধন্যবাদ আপনাকে। রাত তখন প্রায় 10টা। এখন পূজা অনেকটাই সুস্থ অনুভব করছে। বাইরে হালকা বাতাস বইছে। আপনি একা যেতে পারবেন, আর আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। এটাই তো আমার কাজ। পূজা বেরিয়ে যেতে অরিন্দমের চোখ পড়ল সে তার ব্যাগটা ফেলে গেছে। এই রে, উনি তো ব্যাগটা ফেলে গেলেন। এই বলে তার ব্যাগটা হাতে নিতে কিছু একটা কাগজের মতো ব্যাগ থেকে বেরিয়ে নিচে পড়ল। এ কি, এটা তো সেই ব্যান্ডেজ বাঁধা লোকটার ছবি। আর এনার পাশে এরা কারা? ইনি কে? এনার ছবি পূজার ব্যাগে? না, এটা আমাকে জানতেই হবে। ছুট্টে বাইরে বেরিয়ে দেখে পূজা আর কোথাও নেই। অরিন্দম মনে সাহস সঞ্চয় করে সেই 2 নম্বর রুমের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল।
আপনি? আমরা মরে গেছি, কিন্তু আমাদের যন্ত্রণা শেষ হয়নি। তুই কেন এসেছিস? তুই কি মরতে চাস? তুইও মরবি। আজ থেকে 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমরা সবাই এই হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ওই 2 নম্বর রুমে আমাদের শরীরের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এই হাসপাতালের ডাক্তার আমাদের চিকিৎসা না করে শহরে নিজের হাসপাতালে চলে যায়। ওই ডাক্তারের জন্য আমরা 10 জন মারা যাই। তারপর থেকে এই গ্রামের কোনো ডাক্তারকে আমরা থাকতে দিই না। তুই আছিস, তাই তুইও মরবি। তোদের মতন অসৎ ডাক্তারের জন্যই আমাদেরকে মরতে হয়েছে। ওকে মেরো না দাদু, ও খুব ভালো, ও অসৎ ডাক্তার নয়। এই দেখো, ডিউটির পরও আমার চিকিৎসা করেছে। তাদের সমস্ত কথা শোনার পর অরিন্দম তাদেরকে কথা দেয়, আমি জানি আপনাদের সাথে অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস করুন, এই হাসপাতাল থেকে আর কোনো রোগীকে আমি চলে যেতে দেব না। এটা বলার পরই সবাই আস্তে আস্তে মিলিয়ে যায়। আমরা বাঁচতে চেয়েছিলাম ডাক্তার বাবু। পরের দিন সকালে অরিন্দম শ্যামলকে ডেকে বলে, শ্যামলদা, আমি সব জানতে পেরেছি। বাকিদের মতো ভয় পেয়ে এই হাসপাতাল ছেড়ে আমি যাব না। আমি এই হাসপাতালকে আবার নতুন করে করে তুলব, যেন কারো বিনা চিকিৎসায় আর মৃত্যু না হয়। কয়েক মাস পর হাসপাতালকে আবার নতুন করে করে তোলা হয়। 2 নম্বর রুম এখন আর ভৌতিক নয়। অরিন্দম ওয়ার্ড ভিজিট করে 2 নম্বর রুম থেকে বেরোলো আর মনে মনে বলে, এই ঘর এখন আর ভৌতিক নয়, এখানে এক নবজাত আত্মার মা হাসছে। ডাক্তার বাবু, কাজ শেষ হলে এবার টিফিনটা করে নাও।